আচ্ছা ভাবুন তো, একজন ডেভেলপারের শখের একটা প্রজেক্ট, যেটা মাত্র 1 সপ্তাহের মধ্যে টেক ওয়ার্ল্ডে রীতিমতো একটা ঝড় তুলে দিল। হুম। আমরা এমন একটা টুল নিয়ে কথা বলতে যাচ্ছি, যার শুরু হয়েছিল 2025 সালের নভেম্বরে, আর জানুয়ারি 2026 আসতে না আসতেই এর 1 লক্ষের বেশি গিটহাব স্টার। হ্যাঁ, আর গল্পটা কিন্তু শুধু এখানেই শেষ না। একদমই না। এর সাথে জড়িয়ে আছে 3টে ভিন্ন নাম, $16 মিলিয়ন একটা ক্রিপ্টো স্ক্যাম, আর আর সাইবার সিকিউরিটি গবেষকদের জন্য একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। একদম ঠিক। আমরা ওপেন ক্লাউ নিয়ে কথা বলছি, যার আগের নাম ছিল মোল্টবট, আর তারও আগে ক্লডবট। আর এই নাম বদলের পেছনের গল্পটাও কিন্তু দারুণ রোমাঞ্চকর। অবশ্যই। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এটা কিন্তু সাধারণ কোনো চ্যাটবট নয়। এটা একটা স্বশাসিত বা অটোনোমাস এআই অ্যাসিস্ট্যান্ট। মানে যে আপনার কমান্ড শোনার জন্য বসে থাকে না। ঠিক, বরং আপনার হয়ে কাজ করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা চলে সরাসরি আপনার নিজের ডিভাইসে। আর আপনি এটাকে নিয়ন্ত্রণ করেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো সাধারণ মেসেজিং অ্যাপ দিয়ে। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব, কিভাবে একটা সাইট প্রজেক্ট এত দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছালো, এর নাম নিয়ে এত বিশৃঙ্খলা কেন হলো। আর এর অবিশ্বাস্য ক্ষমতার পেছনে কি কি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি লুকিয়ে আছে। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, কি বলেন? চলুন। তাহলে শুরুটা হয়েছিল একদম সাদামাটাভাবে, তাই না? একজন iOS ডেভেলপার পিটার স্টাইনবার্গার, তার শখের বসে একটা প্রজেক্ট। হ্যাঁ, 2025 সালের নভেম্বরে তার মূল উদ্দেশ্যটা ছিল বেশ সহজ। তিনি চাইছিলেন বিভিন্ন এআই মডেল, ধরুন GPT-4 বা Claude 3, এগুলোকে হোয়াটসঅ্যাপের সাথে জুড়ে দিতে। ও আচ্ছা, যাতে চটজলদি কিছু জানার জন্য বারবার নতুন ট্যাব বা অ্যাপ খুলতে না হয়। একদম, চ্যাট করতে করতেই যেন কাজটা হয়ে যায়। তিনি এর নাম দিয়েছিলেন ক্লডবট। ক্লডবট নামটা বেশ মজার। হ্যাঁ, নামটা ছিল একটা শ্লেষ বা পান, অ্যানথ্রপিকের ক্লড মডেল আর লবস্টারের দ্বারা বা ক্ল মিলিয়ে। আর এই সহজ আইডিয়াটাই রাতারাতি জনপ্রিয় হয়ে গেল। প্রথম সপ্তাহে 1 লক্ষ গিটহাব স্টার, এটা তো অবিশ্বাস্য। ডেভেলপারদের মধ্যে এটা নিয়ে অসম্ভব সাড়া পড়েছিল। ঠিক কি জিনিসটা এত সাড়া ফেলেছিল বলে আপনার মনে হয়? আমার মনে হয় দুটো কারণ ছিল। প্রথমত, আইডিয়াটা খুবই কাজের। ডেভেলপাররা তো সারাদিন টার্মিনাল আর কোড এডিটরে থাকেন। হ্যাঁ ঠিক। তাদের জন্য হোয়াটসঅ্যাপের মতো একটা পরিচিত জায়গা থেকে এআই ব্যবহার করার সুবিধাটা ছিল বিশাল। আর দ্বিতীয়ত, এটা ছিল ওপেন সোর্স। রাইট, যে কেউ কোডটা দেখতে পারছিল, নিজের মতো করে বদলাতে পারছিল। একদম। এই স্বচ্ছতা আর কাস্টমাইজেশনের ক্ষমতাই কমিউনিটিকে চুম্বকের মতো টেনে এনেছিল। কিন্তু এই আকাশছোঁয়া জনপ্রিয়তাই এর জন্য প্রথম বিপদ ডেকে আনে। বিপদ? আপনি কি অ্যানথ্রপিকের কথা বলছেন? ঠিক তাই। প্রজেক্টটা যখন ভাইরাল হলো, তখন এআই কোম্পানি অ্যানথ্রপিকের আইনি দল পিটারের সাথে যোগাযোগ করে। ও হ্যাঁ, তাই বাধ্য হয়েই নামটা বদলাতে হলো। আর এখান থেকেই আসল নাটক শুরু হলো। নাম বদলের প্রক্রিয়াটা নাকি একটা বিপর্যয় ছিল। বিপর্যয় বললে কম বলা হয়। কমিউনিটির সাথে আলোচনা করে ডিসকর্ডে নতুন নাম ঠিক করা হলো মল্টবট। মল্টবট। আইডিয়াটা কি ছিল এর পেছনে? আইডিয়াটা ছিল যে লবস্টার যেমন খোলস বা মল্ট পাল্টে বড় হয়, প্রজেক্টটিও তেমনি বিকশিত হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো প্রযুক্তিগত দিকে। মানে? পিটার যখন একই সাথে গিটহাব রিপোজিটরি আর টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করতে যান, তখন মাত্র 10 সেকেন্ডের একটা ছোট্ট গ্যাপ তৈরি হয়। মাত্র 10 সেকেন্ড? আর সেই 10 সেকেন্ডেই সর্বনাশটা হয়ে গেল। একদম। ওত পেতে থাকা স্ক্যামাররা ঠিক সেই মুহূর্তে পুরনো @ক্লডবট টুইটার হ্যান্ডেলটা দখল করে নেয়। বলেন কি? এবং সাথে সাথেই তারা সেই হ্যান্ডেল ব্যবহার করে CLOW নামে একটি ভুয়া ক্রিপ্টো টোকেন লঞ্চ করার ঘোষণা দেয়। ও নো। হাজার হাজার মানুষ ভেবেছিল এটা প্রজেক্টের অফিসিয়াল ক্রিপ্টোকারেন্সি। মুহূর্তের মধ্যে এর মার্কেট ক্যাপ $16 মিলিয়ন পৌঁছে যায়। আর তারপর? আর তারপরই স্ক্যামাররা সব টাকা নিয়ে উধাও হয়ে গেলে এর দাম শূন্যে নেমে আসে। অবিশ্বাস্য। মানে হাজার হাজার মানুষ টাকা হারালো শুধু একটা টুইটার হ্যান্ডেল হাতছাড়া হওয়ার কারণে। এটা একদিকে যেমন মর্মান্তিক, অন্যদিকে টেক ওয়ার্ল্ডের গতি আর ঝুঁকির একটা দারুণ উদাহরণ। এই ঘটনার পরই চূড়ান্তভাবে প্রজেক্টটির নাম রাখা হয় ওপেন ক্লো। ওপেন শব্দটি এর ওপেন সোর্স প্রকৃতিকে বোঝায়, আর ক্লয়ের সেই শুরুর লবস্টার ম্যাসকটকে সম্মান জানায়। এই ঝোড়ো জন্মকাহিনী কিন্তু টুলটার চরিত্রকে অনেকটাই সংজ্ঞায়িত করে, তাই না? ঠিক, প্রচণ্ড শক্তিশালী, কমিউনিটি চালিত, কিন্তু একই সাথে বিশৃঙ্খল এবং ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এই সব নাটক আর নামের গোলকধাঁধা বাদ দিলে ওপেন ক্লু আসলে কি কাজ করে?
আমি অনেক দিন ধরেই চ্যাট জিপিটি বা অন্যান্য এআই ব্যবহার করছি, কিন্তু যা শুনছি তাতে মনে হচ্ছে এটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। হ্যাঁ, এটা অনেকটাই আলাদা। সাধারণ এআই তো একটা চ্যাট বক্সের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এটা তো দেখছি আমার পুরো ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে। এর মূল জাদুটা কোথায়? আপনি একদম ঠিক জায়গা প্রশ্নটা করেছেন। এর মূল পার্থক্যটা হলো এটা সাধারণ এআই এর মতো আপনার জ্ঞানী বন্ধু নয়, বরং আপনার একটা কর্মী। কর্মী? হ্যাঁ, একে বলা হয় এজেন্টিক এআই। মানে চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞাসা করেন কিভাবে একটি ফলো আপ ইমেল লিখতে হয়, হুম। আর ওপেনক্লুকে বলেন এই মিটিংয়ের পর সবাইকে ফলো আপ ইমেলটা পাঠিয়ে দাও। পার্থক্যটা হলো নির্দেশনা দেওয়া এবং কাজ করিয়ে নেওয়ার মধ্যে। বাহ, এটা তো একটা বিশাল পার্থক্য। তার মানে আমি ওকে আমার হয়ে কাজ করতে বলছি, শুধু তথ্য দিতে না। ঠিক। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এটা আমার নিজের কম্পিউটারে চলে, কোনো কোম্পানির সার্ভারে নয়। এর সুবিধা কি? এর দুটো বড় সুবিধা। প্রথমত, গোপনীয়তা। যেহেতু এটা আপনার লোকাল মেশিনে চলে, আপনার ডেটা আপনার কাছেই থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, ক্ষমতা। এটা আপনার কম্পিউটারের ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারে। মানে ও আপনার ফাইল পড়তে পারে, নতুন ফাইল তৈরি করতে পারে, স্ক্রিপ্ট চালাতে পারে, এমনকি আপনার ব্রাউজারও নিয়ন্ত্রণ করতে পারে। বলেন কি? এক কথায়, আপনার অনুমতি সাপেক্ষে এটি আপনার ডিজিটাল চিফ অফ স্টাফ হয়ে উঠতে পারে, যে 24/7 আপনার জন্য কাজ করতে প্রস্তুত। আর এই সব কাজ করানো যায় হোয়াটসঅ্যাপ বা স্ল্যাকের মতো মেসেজিং অ্যাপ থেকে? তার মানে আমি হয়তো বাইরে কোথাও আছি, ল্যাপটপ বন্ধ। ল্যাপটপ বন্ধ থাকলে হবে না, চলতে হবে। ও আচ্ছা, ল্যাপটপ চলতে হবে, কিন্তু আমি ফোন থেকে ওকে দিয়ে আমার কম্পিউটারে একটা কাজ করিয়ে নিতে পারছি। ঠিক তাই। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক, এমনকি আইমেসেজ, যে কোনোটা থেকেই আপনি ওকে নির্দেশ দিতে পারেন। আর এর একটা দীর্ঘমেয়াদী স্মৃতি বা মেমরি আছে। মেমলি? কিভাবে? লোকাল মার্কডাউন ফাইলে তথ্য সেভ করে রাখার কারণে ও কথোপকথনের প্রসঙ্গ ভুলে যায় না। সময়ের সাথে সাথে আপনার কাজের ধরন, আপনার পছন্দ অপছন্দ শিখতে থাকে। আপনি স্কিলস নামে একটা জিনিসের কথা বলছিলেন, এটা কি? স্কিলস হলো ওপেনক্লোয়ের সুপার পাওয়ার। ভাবুন তো, এটা অনেকটা আপনার ফোনের অ্যাপ স্টোরের মতো। ওহ আচ্ছা। কিন্তু এখানে অ্যাপগুলো কোনো বড় কোম্পানি তৈরি নয়, বরং কমিউনিটি ডেভেলপাররা তৈরি করছে। গিটহাবে এমন 700রও বেশি স্কিল আছে। 700রও বেশি? হ্যাঁ, এই স্কিলগুলো ব্যবহার করে ওপেনক্লো বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস বা হার্ডওয়্যারের সাথে কথা বলতে পারে। তার মানে এটা অনেকটা ফোনের অ্যাপ স্টোরের মতো, তাই না? হুম। কিন্তু এখানে তো অ্যাপগুলো কোনো কোম্পানির তৈরি নয়, যে কেউ বানাতে পারছে। এটা একদিকে যেমন দারুণ, অন্যদিকে বিপজ্জনকও মনে হচ্ছে। ঠিক ধরেছেন। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। অবশ্যই। যেমন গুগল ওয়ার্কস্পেস স্কিল ব্যবহার করে আপনি ওপেনকে বলতে পারেন, আমার ক্যালেন্ডার দেখে কালকের জন্য একটা মিটিং শিডিউল করো। আচ্ছা। অথবা আমার ইনবক্স থেকে জরুরি ইমেলগুলো খুঁজে বের করে একটা সামারি দাও। হোম অ্যাসিস্ট্যান্ট স্কিল দিয়ে আপনি বাড়ি ফেরার পথে ওকে মেসেজ করতে পারেন, বাড়ির এসিটা অন করে দাও। বাড়ির এসি অন করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি শুনেছি মানুষজন আরও অদ্ভুত আর জটিল কাজও করছে এটা দিয়ে। হ্যাঁ, ব্যবহারকারীরা অবিশ্বাস্য সব কাজ করছে। একজন ডেভেলপার টেসলা স্কিল ব্যবহার করে তার টেসলা গাড়িকে পার্কিং থেকে বের করে আনার নির্দেশ দিয়েছেন টেলিগ্রামের মাধ্যমে। সত্যি? টেলিগ্রাম থেকে গাড়ি নিয়ন্ত্রণ? হ্যাঁ, আরেকজন তার বাড়ির কাছাকাছি সুপারমার্কেট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করিয়েছেন। এমনকি সুপার মেমোরি নামে একটি প্লাগইন আছে। সুপার মেমোরি? যা আপনার বিভিন্ন চ্যাট চ্যানেলের কথোপকথন থেকে প্রাসঙ্গিক তথ্য মনে রাখে। ধরুন, 1 মাস আগে আপনার সহকর্মী একটা লিঙ্কের কথা বলেছিল। আমি এখন ওকে জিজ্ঞাসা করতে পারি? একদম। আরও পুরনো চ্যাট ঘেঁটে সেটা বের করে দেবে। একজন তার টেসলা গাড়ি নিয়ন্ত্রণ করছে টেলিগ্রাম থেকে। কি হতে পারে ভুল হলে? আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো উত্তেজনা, কিন্তু আমার মস্তিষ্কের একটা অংশ চিৎকার করে বলছে নিরাপত্তা ঝুঁকি। আর আপনার চিন্তাটা একদম সঠিক। এত ক্ষমতা যদি কোনো ভুল হাতে পড়ে, তাহলে কি হতে পারে? এর নিরাপত্তার দিকটা কেমন? আর ঠিক এই কারণে সিসকোর মতো বড় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান তাদের ব্লগে ওপেনক্লকে একটি অ্যাবসলিউট নাইটমেয়ার বা একটি সাক্ষাৎ দুঃস্বপ্ন বলে আখ্যা দিয়েছে। দুঃস্বপ্ন? এত বড় একটা কথা। মূল সমস্যাগুলো কোথায়? প্রথম এবং সবচেয়ে বড় সমস্যাটা ছিল ভুল কনফিগারেশন। অনেক ব্যবহারকারী, বিশেষ করে শুরুর দিকে, তাড়াহুড়ো করে বা না বুঝে তাদের ওপেনক্লো ইনস্ট্যান্সগুলো, মানে কোনো রকম পাসওয়ার্ড বা অথেন্টিকেশন ছাড়াই, ইন্টারনেটে উন্মুক্ত করে রেখেছিল। বলেন কি? আর এই অসুরক্ষিত ইনস্ট্যান্সগুলো শোডান নামের একটি বিশেষ সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাচ্ছিল। 1 মিনিট। শোডান?
এটা সাধারণ মানুষের জন্য একটু বুঝিয়ে বলবেন, এটা কি গুগলের মতো কিছু? ভালো প্রশ্ন। ভাবুন তো, গুগল যেমন ওয়েবসাইট খুঁজে বের করে, শোড্যান তেমনি ইন্টারনেটের সাথে যুক্ত অসুরক্ষিত ডিভাইস খুঁজে বের করে। যেমন ওয়েবক্যাম, সার্ভার, রাউটার, এমনকি আপনার ভুলভাবে সেটআপ করা এআই অ্যাসিস্ট্যান্ট। এটা হ্যাকারদের জন্য একটা সোনার খনি। তার মানে এর মাধ্যমে যে কেউ সেই ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট হিস্ট্রি, ক্লাউড সার্ভিসের এপিআই কি আর ব্যক্তিগত ফাইল দেখতে পারছিল? শুধু দেখতেই পারছিল না। এর থেকেও খারাপ কিছু? ভয়াবহতার এখানেই শেষ নয়। শুধু ডেটা দেখাই নয়, আক্রমণকারীরা দূর থেকে সেই ব্যবহারকারীর কম্পিউটারে যে কোনো কমান্ড চালানোর ক্ষমতাও পেয়ে গিয়েছিল। কি সর্বনাশ! মানে আমার কম্পিউটারের র্যানসমওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে আমার ব্যক্তিগত ফাইল ডিলিট করে দেওয়া সবই সম্ভব ছিল। সবই সম্ভব ছিল। আর দ্বিতীয় আরেকটি বড় ঝুঁকি ছিল ম্যালওয়্যারের মাধ্যমে। ক্লড বট এজেন্ট নামে একটি ভুয়া ভিএস কোড এক্সটেনশন ছড়িয়ে পড়েছিল। ডেভেলপারদের টার্গেট করে। হ্যাঁ, যা ডেভেলপারদের মেশিনে গোপনে একটি রিমোট অ্যাক্সেস ট্রোজেন বা আরএটি ইনস্টল করে দিত। আর ওই যে স্কিলসের কথা বলছিলেন, যেগুলো যে কেউ বানাতে পারে, ওগুলো দিয়েও তো বিপদ হতে পারে। অবশ্যই। এটাই হয়তো সবচেয়ে সূক্ষ্ম এবং বড় ঝুঁকির জায়গা। যেহেতু স্কিলগুলো কমিউনিটি নির্মিত এবং কোনো কঠোর যাচাই প্রক্রিয়া নেই, তাই এর মধ্যে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া খুব সহজ। একদম। সিসকোর গবেষকরাই একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন। হোয়াট উড ইলন ডু নামে একটি জনপ্রিয় ও মজার স্কিল ছিল, যা আসলে পর্দার আড়ালে একটি ম্যালওয়্যার ছিল। এটি ব্যবহারকারীর অজান্তেই একটি গোপন কমান্ড চালিয়ে তার ব্যক্তিগত ডেটা একটি বাইরের সার্ভারে পাঠিয়ে দিচ্ছিল। এটা তো ভয়ঙ্কর। অনেকটা আপনার পার্সোনাল ডায়েরির একটি কপি গোপনে অন্য কাউকে পাঠিয়ে দেওয়ার মতো। তার মানে যে জিনিসটা ওপেনক্লোকে এত শক্তিশালী করে তুলেছে, এর ওপেন সোর্স কমিউনিটি আর কাস্টমাইজ করার ক্ষমতা, সেটাই এর সবচেয়ে বড় দুর্বলতা। একদম। এই মারাত্মক ঝুঁকিগুলোর কারণেই ডেভেলপাররা এখন অথ নান মোডটি স্থায়ীভাবে সরিয়ে ফেলেছে। ও, এখন পাসওয়ার্ড ব্যবহার করা বাধ্যতামূলক। হ্যাঁ, এছাড়া ক্লাউডফ্লেয়ার বা ডিজিটাল ওশনের মতো কোম্পানিগুলো এর সুরক্ষিত ওয়ান ক্লিক ইনস্টলেশন সরবরাহ করছে, যাতে সাধারণ ব্যবহারকারীরা ভুল না করে। এত বিতর্ক, এত নিরাপত্তা ঝুঁকি, এর পরেও ওপেনক্লোর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েই চলেছে। তাহলে এটা আমাদের এআই এর ভবিষ্যৎ নিয়ে কি বলছে? এর আসল গুরুত্বটা কোথায়? ওপেনক্লোলে আসলে একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়, যাকে প্রযুক্তি জগতে বলা হচ্ছে এজেন্টিক এআই শিফট। এজেন্টিক এআই শিফট? হ্যাঁ, আমরা এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে এআই কেবল আমাদের সহকারী বা তথ্যদাতা হবে না, বরং আমাদের হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পাদনকারী এজেন্ট হিসেবে কাজ করবে। কাজের ধারাটাই উল্টে যাচ্ছে, তাই না? ঠিক। আগে আমরা কোনো কাজ করতে চ্যাটজিপিটির ওয়েবসাইটে যেতাম। এখন ওপেনক্লোর মতো টুলগুলো আমাদের ব্যবহৃত প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ বা স্ল্যাকে এসে আমাদের কাজ করে দিচ্ছে। এটা কি তাহলে ক্লাউড কোডের মতো অন্যান্য কোডিং অ্যাসিস্ট্যান্টগুলোর প্রতিদ্বন্দ্বী? আমি জানি অনেক ডেভেলপার দুটোই একসাথে ব্যবহার করেন। না, প্রতিদ্বন্দ্বী না বলে পরিপূরক বলাটাই ভালো। এদের কাজের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। কিভাবে? একজন ডেভেলপার কোডিং সেশনের সময় টার্মিনালে বসে থাকেন। তখন তার কোড লেখা, ডিবাগ করার জন্য ক্লড কোডের মতো টুল খুবই দরকারি। আর ওপেনক্লো হল তার 24/7 চালু থাকা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যা কোডিংয়ের বাইরের কাজগুলো যেমন মিটিং শিডিউল করা, ইমেলের উত্তর দেওয়া, এইসব স্বয়ংক্রিয়ভাবে করে। ও আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের জন্য দুটোই মূল্যবান, কিন্তু ভিন্ন ভিন্ন কাজের জন্য। একদম। আর আমি শুনছি শুধু টুল হিসেবেই এটা থেমে নেই, এর চারপাশে একটা আস্ত ইকোসিস্টেম বা পরিবেশ গড়ে উঠছে। হ্যাঁ, এবং এই অংশটা খুবই আকর্ষণীয়। যেমন মল্ট বুক নামে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। মল্ট বুক? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো এটা মানুষের জন্য নয়, এটা শুধুমাত্র এআই এজেন্টদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য। কি বলছেন? এআইদের জন্য সোশ্যাল মিডিয়া? মানুষ এখানে কেবল দর্শক হিসেবে দেখতে পারে। এটা একটা পরীক্ষামূলক ধারণা, যেখানে দেখা হচ্ছে এজেন্টরা মানুষের হস্তক্ষেপ ছাড়া কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে, কিভাবে শেখে। এটা তো সাইফাই সিনেমার মতো শোনাচ্ছে। কিছুটা তো বটেই। এছাড়াও মল্ট হাব নামে একটি মার্কেট প্লেসও তৈরি হয়েছে। এটা হলো ওই স্কিলসগুলোর জন্য একটি হাব